সারা পৃথিবীতে গত ৪.৫ মাসের বেশি সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৩.৫ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৫৫ লাখ মানুষ। তবুও আগামীকালকে ঈদ। বাংলাদেশে গত প্রায় ৩.৫ মাসে এখন পর্যন্ত ৩৩,০০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে ৪৮০ জন আজকে পর্যন্ত। তারপরেও কালকে ঈদ। অর্থনীতির এক ধরনের ভঙ্গুর দশা সারা পৃথিবীতে। বাংলাদেশের কাঠামোর বাইরে নয়, বাংলাদেশে একই অবস্থা আছে এবং সামাজিক সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে আমরা এখন অবস্থান করছি। তারপরেও ক্যালেন্ডারের নিয়ম মেনে সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীকালকে আমাদের বাংলাদেশেও ঈদ। এরকম ঈদ আসলে আমাদের জীবদ্দশায় তো নয়, পৃথিবীবাসী হয়তো তাদের প্রত্যেকেই জীবদ্দশায় এরকম ঈদ কখনো দেখেনি। এই সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব মেনে ঈদ করা, ঈদের মধ্যে কোলাকুলি করতে না পারা, একে অন্যের সঙ্গে হ্যান্ডশেক করতে না পারা, কাছাকাছি স্বজনের সঙ্গে থেকে ঈদ করতে না পারার যে একটি বেদনা আছে, তার সঙ্গে সঙ্গে আছে জীবন এবং জীবিকার সঙ্গে লড়াই করে টিকে থাকার একটি সংগ্রামের ঈদ। এই সব কিছুর মধ্যে আসলে আমাদের কোন দায়িত্বশীলতাগুলো পালন করতে পারি আমরা, সরকারি সিদ্ধান্তগুলো কিভাবে মানতে পারি এবং ঈদের মধ্যেও আসলে চিকিৎসা বিজ্ঞান কোনো সুসংবাদ দিচ্ছে কিনা, আমাদের সমাজ বিজ্ঞানে কোনো সুসংবাদ আছে কিনা, আমাদের প্রতিদিনের যাপিত জীবনে আসলে কী ধরনের নিয়মকানুন মেনে চলা দরকার, সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আজকের আলোচনার বিষয় তবুও ঈদ এবং এই সংকটের মধ্যে ঈদ আমরা কি করতে পারি। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে আসলে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আজকে প্রত্যেকেই স্ব অবস্থানে আছেন, তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে আলাপ করাতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব হাবিবুল বাশার সুমন, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ও চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই আন্দোলন। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন ডক্টর একে আজাদ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাশেদা কে চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। আপনাকেও স্বাগত। যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে আছেনই, তারা চাইলে যে নাম্বারটি আপনাদের জন্য দেওয়া হবে সেই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলতে পারেন, প্রশ্ন তর্ক যুক্তি উপস্থাপন করতে পারেন। আপনাকে আমরা আগেই স্বাগত জানিয়েছি। যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আছেন তারা চাইলে নিউজ 24-এর ভেরিফাইড ফেসবুক পেজে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা ইউটিউবে আছি এবং সেখানেও চাইলে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা কথা বলতে চাই এত কিছুর পরে তবুও আমাদের মধ্যে ঈদ এসেছে, ঈদটি আমরা কীভাবে উদযাপন করব এবং এই সময় আমাদের দায়িত্বশীলতার কোন কোন জায়গা আছে। আমরা যদি একে আজাদ চৌধুরী আপনাকে দিয়ে শুরু করতে চাই, আসলে আমরা প্রত্যেকেই আলোচনা করছিলাম, আসলে গতকাল বা এই পুরো সংকটের সময় ধরে কথা বলছিলাম যে এরকম সময় তো আসলে আমরা কখনো দেখিনি, পৃথিবীবাসী কখনো আগে দেখেনি। এরপরে যে ঈদটি আসছে আগামীকালকে, এখানে তো আসলে আমাদের প্রত্যেকেরই সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকটি কর্মকাণ্ড সম্পাদন করা উচিত। সেই ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের যে নিয়মকানুনগুলো আছে, সমাজে মেনে চলার যে ব্যবস্থাগুলো আছে, সেগুলো আসলে কিভাবে দেখভাল করা যেতে পারে এবং তার বাইরে যেটি ভূমিকা বলার চেষ্টা করেছিলাম যে আসলে এই সংকটের মধ্যেও কিছু ওষুধের নিয়ে আমরা সুসংবাদ পেয়েছি। আগেই টিকা আবিষ্কারের ব্যাপার নিয়ে কথা হচ্ছে অনেকদিন ধরে। স্যার, সবশেষ তথ্য আপনার কাছে কি আছে এই ঈদের এই শুভ সময়ে? একে আজাদ চৌধুরী। এটা তো আমাদের জন্য নয়, পুরো শতাব্দীতে এরকম দুর্যোগ বা মহাদুর্যোগ একবারই আসে। সুতরাং আমাদের একজনের জীবন নয়, দুজনের জীবনেও হয়তো এরকম ঘটনা আর আসবে না। এই যে মহাদুর্যোগ প্যান্ডেমিক করোনা ভাইরাস পুরো দেশকে, পুরো জাতিকে, পুরো সমাজকে, পুরো বিশ্বকে বিধ্বস্ত করেছে, জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। ৩.৫ লক্ষ লোকের জীবন কেড়ে নিয়েছে, 55 lakhs people affected, এবং এটা এখনো থেমে নেই। সারা মহাদেশগুলোতে ঘুরে ঘুরে চলছে। এখন ল্যাটিন আমেরিকা সিরিয়াসলি আক্রান্ত হয়েছে। তবে এই সঙ্গে আমি একটা সুসংবাদ দিতে চাই। আমি অনেকদিন থেকে বলে এসেছি, ওষুধ আবিষ্কারের 1 মাস 1.5 মাস আগে, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র, আমি ভাইরাল ড্রাগ নিয়ে কাজ করি, সেই হিসেবে আমি দেখছিলাম যে অনেক ভাইরাল ড্রাগ, ক্যান্ডিডেট ড্রাগ বাজারে আসছে। আমরা এখন তো জানি রেমডেসিভির এসছে, ফেভিপিরাভির আছে, তারপর এখন জানি যে আমরা নতুন করে জানি যে সব প্লাজমা থেরাপি শুধু নয়, অ্যান্টিভাইরাল অ্যাকশনের জন্য বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয় সেগুলোরও প্রিপারেশন বাজারে আসতেছে। তবুও যাত্রা, এই সংক্রমণের হার কমছে না, মৃত্যুর দীর্ঘ লাইন সেটাও থেমে থাকছে না। তবে আমি আপনাদেরকে এটুকু আশাবাণী শোনাতে চাই, বাংলাদেশে যেভাবে লকডাউন পালিত হচ্ছে, সরকার করছে, জনগণ করছে, এটা যদি আমরা দৃঢ়তার সঙ্গে করি এবং এই সামাজিক দূরত্বকে ঈদের সময়ও সামাজিক দূরত্বটাকে রক্ষা করি, হাত সাবান দিয়ে পরিষ্কার করি, মাস্ক পরিধান করি
এবং একজন থেকে একজনের মানে কোলাকুলি তো ঈদের আনন্দ, সেই কোলাকুলি তো দূরের কথা, জি 1 মিটার বা 2 মিটার বা 3 হাত 4 হাত দূরেও যেন কোনো ক্রাউডিং এ না হয়। ঈদের নামাজে যাওয়া তো আনন্দের ব্যাপার, মসজিদে ঈদের নামাজ করবে, একসঙ্গে কোলাকুলি করবে, এই তো আনন্দ, এই তো ঈদ। কিন্তু এইবারের ঈদ শতাব্দীর মাঝে একটা, সেই জন্য আমি বলছি যে এবারে আরো একটা সুখবর দিতে চাই। আমাদের সংক্রমণের হার বেড়েই চলেছে, মৃত্যুর হারও বেড়েছে, যদিও অন্য দেশের তুলনায় কম। তবে এই কমটার কারণ হলো আমাদের জেনোমিক মেকআপ, আমাদের জাতিগত বৈশিষ্ট্য, জিনের ভিতরে যে আছে সেইটা, প্লাস হেলথ কেয়ারে যারা চেষ্টা করছে, ওনারা তারাও স্যাক্রিফাইস করতেছে, পুলিশ প্রশাসনের লোকরা কাজ করছে, সামরিক বাহিনী করছে, অ্যাডমিনিস্ট্রেশন করছে, সোশ্যাল ওয়ার্ককে সবাই যার মতো অবস্থান করছে। কিন্তু আমি শুধু এইটুকু অনুরোধ করব, আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্বটা বজায় রাখি, সিরিয়াসলি স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা কিন্তু পিকে প্রায় পৌঁছে গেছি। এর থেকে আর বেশি বাড়বে না, আমরা কমতেই থাকবো যদি আমরা ফলো করি। আর যদি ফলো না করি তাহলে এমন অবস্থা হবে, এই 16 কোটি লোকের দেশে এই মহামারী হ্যান্ডেল করার মতো অবস্থা কারো নাই। জি, একে চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা জানি যে আসলে সবাইকে আমরা অনুরোধ করছি একই বাক্য, যে ঈদের সময় অবশ্যই আপনারা আনন্দ করবেন, কিন্তু শারীরিক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আনন্দ করবেন। রাশেদ একে চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমাদের এই সংক্রমণের শুধু একটি দিক নেই, মৃত্যু একটি দিক, আক্রান্ত একটি দিক, কিন্তু অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়া, সমাজ কাঠামো ভেঙে পড়া। আমরা দেখেছি আসলে গত প্রায় 1 দশকে এত সংখ্যক বুভুক্ষ মানুষকে রাস্তায় আমরা হাত পেতে দাঁড়াতে দেখিনি। আমরা দেখেছি আসলে ঈদের সময় প্রায় প্রত্যেকটি মানুষই কিছু না কিছু আয় ইনকাম করে, সবাই মিলে সবার শ্রেণী পেশার সঙ্গে যুক্ত হয়ে ঈদ আনন্দ উদযাপন করতে পারে। কিন্তু এবার দেখেছি অনেক জায়গায় বেতন হয়নি, অনেক জায়গায় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে বস্তি বা নিম্নবিত্ত মানুষের ঈদ আসলে অনেক দুর্বিষহ বাস্তবতার মধ্যে এসেছে। আমাদের যে আসলে অর্থনৈতিক কাঠামো, এই কাঠামোতে ধনী এবং দরিদ্রের যে বৈষম্য দীর্ঘদিন ধরে বেড়েছে, এটি আসলে এই সংকটের মধ্যে আরও বেশি প্রকট হয়েছে। যারা সমাজে নিম্নবিত্ত আছেন তাদের প্রতি আসলে উচ্চবিত্তের অনেক দায়িত্ব আছে, এবং নাগরিক দায়িত্ব আসলে কি হতে পারে ঈদের সময়, সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন আমাদেরকে। রাশেদা কে চৌধুরী। অনেক ধন্যবাদ আয়োজনটি করার জন্য। নামটিও দিয়েছেন সুন্দর, তবু ঈদ। সবাইকে সেই তবু ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশেষ করে এখানে আমার সাথে যারা যুক্ত হয়েছেন সমাজের সব বিশিষ্ট জনেরা, তাদেরকে আমি সালাম জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে যেটা বলতে চাই, আপনি যে প্রশ্নটি করলেন, আমরা ঘরে বসে, আমরা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ঘরে বসে হয়তো ঠিকই পায়েসটা খাবো, হয়তোবা ঠিকই ঈদের নামাজ ঘরেই হয়তো পড়বো, কিন্তু রুটি রুজির জন্য যে মানুষটি বাইরে যাচ্ছে, সেই ত্রাণ, আমি তো মনে করি ত্রাণ কথাটাই ব্যবহার করা উচিত না, এটি তো আমাদের পক্ষ থেকে তাদের কাছে উপহার হওয়া উচিত। আমরা যারা ভালো আছি তাদের পক্ষ থেকে সেই উপহারটি বিতরণ করার আনতে যারা যাচ্ছেন, তাদের বাইরেও যে একটা গোষ্ঠী আছে, আপনি কিন্তু বলেছেন তাদের কথা, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা, তারা তো মাঠে নেমে তো ত্রাণ বা উপহার চাইতে পারবেন না। তাদের জন্য কি করা আছে? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, তিনি কিছুক্ষণ আগে কিন্তু একটি ঘোষণা দিয়েছেন, সবার কাছে, সব ধরনের জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য একটি পরিকল্পনা এবং চেষ্টা ইত্যাদি চলছে। তারপরেও আমাদের দিক থেকে আমি যদি একটি কথাই বলতে চাই, আজকে যে এই যে কুড়িল বস্তি থেকে আমার যে খণ্ডকালীন সহকর্মী যে আসতে পারছে না, সে যখন বলছে তার নাতি তাকে বলছে কালকে ঈদের দিনে কেন বাইরে যেতে পারবো না, 6 বছরের নাতি কি বলবে? মধ্যরাতে টরন্টো থেকে আমার নাতি ফোন করেছে, 12 বছরে, সে আমাকে বলছে কেন ঈদের দিনে বাইরে যেতে পারবো না, মন খারাপ লাগছে। এই যে বিষয়টি, এটি কিন্তু খালি সামাজিক দূরত্বের বিষয় না, মানসিক বিপর্যয়টাও যেন আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলেই তো তবুও ঈদটা আমাদের সার্থক হবে। রুটি রুজি একদিকে, আরেকদিকে মানুষের চিন্তা ভাবনা, চেতনা, মানুষের স্বাস্থ্য ঝুঁকি। কিন্তু তারপরে স্যার যে কথাটি বললেন, আজাদ স্যার, মানুষ তো তারপরেও ভিড় জমাচ্ছেন বাড়ি যাওয়ার জন্য। আমরা কি তাহলে একদিকে মানুষকে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছি করোনা আক্রান্ত বলে, বাসে থেকে ফেলে দিচ্ছি, সেই ঝুঁকিটার কথা মাথায় রেখে, অথচ এই ঝুঁকিটাই কি আমরা মাথায় রাখছি না আমরা যখন বাড়ি ঘুরে যাচ্ছি? একটা কথা মনে হয় স্যার, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যে সমাজ মূর্খদের দ্বারা নষ্ট হয় না।
সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। আমরা বোধহয় ওই জায়গায় চলে যাচ্ছি যে আমরা নিজেরা লেখাপড়া শিখছি, সেই গর্বটা করছি, আমরা সচেতন হয়েছে গর্ব করছি, কিন্তু তারপরেও আমরা কিন্তু অনেক কিছুই মানছি না। সরকারের হাতে একদিকে ছেড়ে দিচ্ছি, আরেকদিকে ঝুঁকি বাড়াচ্ছি। সেখানে রুটি রুজির চিন্তায় যারা রাস্তায় নামছেন তাদেরকে দায়ী না করে যারা নিজেদের ব্যক্তিগত গাড়িতে বাইরে চলে যাচ্ছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখেই বলতে চাই যে ঝুঁকি কি আমরা বাড়াচ্ছি না? তবুও ঈদ কিভাবে করবো? তাহলে ঈদের ঝুঁকি যখন বাড়িয়ে ফেলছি সাধারণ মানুষের জন্য, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে, জনস্বার্থে আমাদের বোধ হয় আরো অনেক পরিমিতির প্রয়োজন, চিন্তা ভাবনায়। আমরা অবশ্যই সে প্রসঙ্গে আসবো। আসলে আমরা জানি যে রাষ্ট্র নীতি নির্ধারণ করে এবং সেই নীতিগুলো নাগরিকরা মানে, কিন্তু যারা আসলে নীতি বাস্তবায়ন করে সে জায়গায় যে সমন্বয়হীনতার ঘাটতি আছে বা সমন্বয়হীনতা আছে, সেটি আমাদের আসলে এই সংকটের মধ্যে প্রমাণিত হয়েছে, অনেকবারই প্রমাণিত হয়েছে। সেই প্রসঙ্গে আপনার সঙ্গে অবশ্যই কথা বলবো। ইলিয়াস কাঞ্চন, আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা সমাজের দুটি শ্রেণী নিয়ে কথা বলছি, কিন্তু সমাজের মাঝখানে একটি শ্রেণী আছে, মধ্যবিত্ত শ্রেণী, যারা আসলে সংকটের মধ্যে খুব কম মধ্যবিত্তই আছে, যারা আসলে 3.5 মাস বা 4 মাস ধরে মজুত করে তাদের অর্থনৈতিক কাঠামোকে চালিয়ে নিতে পারে। তাদের ব্যাপারে একটি আলোচনা আছে। দ্বিতীয় আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্যোগটি আসলে মাঠ পর্যায়ে গিয়ে পৌঁছানোর জন্য যে মেকানিজমটি কাজ করে মাঝখানে, সেই মেকানিজম নিয়ে অনেক ধরনের প্রশ্ন হয়েছে গত অনেক সময় ধরে। স্বাস্থ্য কাঠামো নিয়েও কথা হয়েছে। এবং যে পরিবহন শ্রমিকরা আসলে দফায় দফায় অনেক সময় লকডাউন করে, ধর্মঘট করে, মানুষকে জিম্মি করে, তারাও যে আজকে ভালো অবস্থায় নেই, যারা তাদেরকে আসলে এরকম জিম্মি করতে বাধ্য করে, তারা তাদের যে খবর রাখছেন না, সেটিও প্রমাণিত সত্য হয়েছে। তারপরেও কালকে ঈদ, আপনি আসলে মানুষকে কি বলবেন এবং এর থেকে আমাদের কি কি শিক্ষা নেওয়া উচিত বলে আপনি মনে করেন, ইলিয়াস কাঞ্চন? সবকিছুর পরেও আগামীকালকে মুসলমানদের জন্য একটা বড় উৎসব। সেই উৎসব হয়তো আগের মতো আমরা যেভাবে করতাম প্রতি বছর সেভাবে না করতে পারলে সকলকেই আমার তরফ থেকে, দেশবাসীকে, মুসলমান সম্প্রদায় গোষ্ঠী যারা এই পালন করেন তাদেরকে, দেশে বিদেশে যারা যেখানে আছেন বা আজকে আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন এই অনুষ্ঠানে, তাদের সকলকেই আমার পক্ষ থেকে, নিরাপদ সুরক্ষার পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। আমার কাছে প্রথমেই কথা হলো যেটি, সেটি হলো যে আমরা আসলে যা করা দরকার ছিল সেটি ঠিক মতো করতে পারি। আমরা আমাদের বিপদটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছি। আমাদের সামনে কিন্তু এটা দুটো উদাহরণ আমি যদি দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম কথা হলো যে যখন উহানে যে এই করোনা ভাইরাসটি যখন যেখানে সৃষ্টি হয়েছে, তারা যেভাবে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করেছে, যেটাকে লকডাউন বলা হয়। লকডাউন বললেই হবে না, লকডাউন দিলে পরে তার জন্য যে ব্যবস্থাপনা থাকে সেই ব্যবস্থাপনাটা আপনাকে মাথার মধ্যে রেখে তারপরে আপনাকে কিন্তু একটা কার্যক্রম করতে হয়। এবং সেখানে আমরা যেটা দেখেছি যে সেখানে কোনো মানুষকে কিন্তু বাইরে বেরোতে দেয়নি এবং মানুষের যা প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো ঘরে ঘরে পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা কিন্তু, এবং কোনো মানুষকে আক্রান্ত হলে পরে তাদের জন্য আলাদা কিন্তু হাসপাতাল নির্মাণ করছে এবং সেখানে কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা করে। তখন যে কারণে দেখবেন আজকে দেখেন যে সেই উহানে কিন্তু এখন কিন্তু করোনা ভাইরাস নেই, একদম শূন্যের কোঠায় কিন্তু চলে গেল। পাশাপাশি আমরা ভিয়েতনামের কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু তারাও কিন্তু আমাদের যে খুব আগে কিংবা পরে তারা স্বাধীনতা অর্জন করেছে তা না, কিন্তু তারা কিন্তু যেভাবে এটা সমাধান করেছে, যেভাবে এটা ম্যানেজমেন্ট করেছে, তাদের এখানে কিন্তু এই অবস্থা হয়নি। কিন্তু আমরা কি করলাম? আমরা কিন্তু লকডাউন করলাম, আমরা ছুটি দিলাম, এবং এই যে ছুটি দিলাম, এই ছুটিটার জন্য আজকে দেখেন আমার মতো একটা মানুষ 26 তারিখে আমি এই যে ছুটির জন্য আমি এই যে ঘরে আটকা পড়লাম, এবং এই 26 তারিখের পরে যে কত রকমের যে ঘটনা আমি দেখছি, কখনো ছুটি এই বাড়ানোই হচ্ছে ছুটি, কিন্তু ছুটি বাড়িয়ে আসলে কি আমাদের করণীয় সেটা কি আমরা করেছি? আসলে আপনি এই ছুটির মধ্যে ছুটি বাড়াচ্ছেন, অথচ আপনি গার্মেন্টস খুলে দিচ্ছেন, ফ্যাক্টরি খুলে দিচ্ছেন, আপনার মার্কেট খুলে দিচ্ছেন, আপনি এইটা সেটা খুলে দিচ্ছেন। এই যে খুলে দিচ্ছেন, আমরা যে এই যে একসঙ্গে মিলিত হচ্ছে, যেটা এই রোগের প্রথম যে প্রধান যে জিনিসটা সেটা ডিস্টেন্স মেনটেন করা, একজনের সঙ্গে আরেকজনের ডিস্টেন্স রক্ষা করা, যাতে আমরা একত্র না হয়ে যায়। একত্র হলে একজনের যদি থাকে আরেকজনের কাছে ছড়িয়ে যাওয়া,
এবং তাদের যে চিকিৎসারও যে বিষয়টি যেভাবে আমরা দেখেছি যে আপনার উহানে যেভাবে করেছে, তো এই সমস্ত বিষয়গুলো আমরা ম্যানেজমেন্টের মধ্যে মাথার মধ্যে না রেখে আমরা কি করলাম, আমরা ছুটি বাড়াচ্ছি, শুধু ছুটি বাড়াচ্ছি। কিন্তু এই যে আপনি কখনো দেখেন যে গার্মেন্টস এর কর্মীদেরকে বলা হচ্ছে তারা চলে আসার জন্য, গার্মেন্টস খুলে দেওয়া হচ্ছে, আবার এখানে ঢাকায় আসার পর আবার তাদেরকে বলা হচ্ছে যে না তোমরা চলে যাও, এখনই করা যাবে। এই যে নানান রকমের যে মিস ম্যানেজমেন্ট, সেই মিস ম্যানেজমেন্টের জন্য আজকে ঈদে এই যে অবস্থাটি হয়েছে, আপনারা বলেন ঈদের যে ব্যবস্থাটি হয়েছে সেটি হলো যে আমরা কেনাকাটা না করলে পরে, মার্কেট না করলে পরে, একটা বছর যদি আমরা কেনাকাটা না করতাম আমরা কি মারা যাব? জীবন তো আমার একটা। আমি যেহেতু নিরাপদ সড়কে আন্দোলন করি, আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে জীবন কিন্তু একটা। এবং এই বছরে আমাদের যে নিরাপদ সড়ক দিবসটি আমরা পালন করেছি এবং সেখানে কিন্তু একটা স্লোগান ছিল আমাদের, সেটা হলো গিয়ে জীবনের আগে জীবিকা নয়, আগে জীবন বাঁচবে। জীবন যদি না বাঁচবে আপনি জীবিকা আপনি কিভাবে আপনি অর্জন করবেন? আপনি যদি মরে যান তাহলে আপনার সমস্ত কিছুই তো শেষ, আপনার সবকিছুই শেষ হয়ে যাবে, আপনার যা আছে সেটাও শেষ, কিন্তু আপনি তো কিছু নিয়ে যেতে পারবেন। তো কাজে আগে আপনাকে জীবন তো বাঁচাতে হবে। তো সেই জীবনের কথা যদি আমরা চিন্তা যদি না করি এবং জীবন বাঁচানোর জন্য আমাদের সেই ম্যানেজমেন্টটা আমরা যদি সেইভাবে ঠিক না করতে পারি, আজকে যে অবস্থা, আমি তো এখন ভয় পাচ্ছি। আমি যেভাবে দেখলাম যে মানুষ যেভাবে দেশের বাড়িতে যাচ্ছে, যেভাবে একসঙ্গে মিলিত হচ্ছে, যেভাবে মার্কেটে যাচ্ছে এবং যে সমস্ত কথাগুলো তারা বলছে, আমার কাছে অবাক লাগে। তার বাচ্চাকে নিয়ে মার্কেটে যাচ্ছে, সেই বাচ্চাকে মার্কেটে নিয়ে গিয়ে সাংবাদিক যখন জিজ্ঞেস করতে আপনার এই ছোট বাচ্চাটাকে নিয়ে আপনি মার্কেট করতে আসছেন, বলে ছোটখাটো করোনা ভাইরাস, মানে আসলে সামাজিকভাবে আমাদের যে আসলে এই প্যান্ডেমিক, এই জিনিসগুলো তো আমরা আসলে আমাদের দেশবাসীকে আমরা দিতে পারি নাই কিন্তু মাথা যে এটা কি করণীয় বিষয়টা যে আমাদের যে ডিসটেন্স মেনটেন করার জন্য যে আমাদেরকে যে অ্যাওয়ারনেস যেটা দরকার ছিল সেটা তো আমরা দেই না। আপনার কাছে আমরা আসছি ইলিয়াস কাঞ্চন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা হাবিবুল হাসান সুমন আপনার কাছে আসতে চাই। আসলে আমরা জানি যে সব সেক্টরই এই করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যে কথা ইলিয়াস কাঞ্চন বলার চেষ্টা করেছেন যে আসলে জীবনের আগে জীবিকা নয়, খেলা একটি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, মানুষের মানসিক বিনোদনের জন্য অনেক বড় ব্যাপার। আপনারা বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন। আমরা জানি লকডাউনের মধ্যেও আসলে ক্রিকেটাররা, তামিম ইকবাল যেমন অনেকগুলো শো করে মানুষকে এক ধরনের বিনোদনের পাশাপাশি সচেতন করারও চেষ্টা করেছেন। আপনার কাছে কি মনে হয় যে আসলে বাংলাদেশে মানুষের যে আসলে সচেতনতার যে লেভেলটি আছে, আমরা মাঠ পর্যায়ে গিয়ে মানুষ আইনটি কতটুকু মেনেছে, আপনি টেলিভিশনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি দেখেছেন? এখন কালকে তো ঈদ, আমাদের ঈদের দিনে আসলে আমাদের কোন কোন ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে? ঈদের পরে একটি বড় জীবন আছে আমাদের সামনে, সেই জীবনে আসলে আমাদের করণীয় কি হতে পারে আপনার কাছে জানতে চাই হাবিবুল হাসান সুমন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কি যারা কথা বলেছেন, ইলিয়াস কাঞ্চন ভাই, স্যার, প্রফেসর ইকরার, আমরা সবাই একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়েছে সবার কাছে যে জীবন থাকলে কিন্তু অনেক কিছু করা যায়। আমি জানি যে আমাদের জীবিকার প্রয়োজন আছে, বেঁচে থাকার জন্য জীবিকার অনেক প্রয়োজন সবারই। আর এই ভাইরাস থেকে সব সেক্টরের লোকজনই কিন্তু কোনো না কোনো ভাবে ইফেক্টেড হয়েছে, শুধু এক স্পোর্টস না, আপনার যে কোনো সেক্টর বলেন সবাই কোনো না কোনো ভাবে ইফেক্টেড হয়েছেন। আর সব জায়গায় যেটা বলেছিলেন, এটা আসলে আমাদের কারোর জীবদ্দশায় আমরা দেখি না, আর হয়তো কখনো দেখতে হবেও না আমাদের, বাট যখন এটা হয়েছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা আসলে কেউ মানছি না। দেখুন, আমি এই শুরু হওয়ার আগে আমার দেশের বাড়িতে ছিলাম, সেখানে আমার দেশের বাড়ি কুষ্টিয়া, সেখানে দেখছিলাম যে কারোর মধ্যে আসলে সচেতনতা তো নেই, কেউ কোনো কিছু মানছে না। দেখুন, আমাদের কিন্তু শুরুতেই কিন্তু সবার কিন্তু মেসেজটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, ক্লিয়ার মেসেজ দিয়ে চলে গেছে যে করোনা ভাইরাসটা কি। ইভেন বাংলাদেশে যখন আসে তার আগেও কিন্তু আমরা মোটামুটি জানি কিভাবে আসে, কিভাবে ছড়ায়, সবার কাছে মেসেজটা চলে গিয়েছিল। এখন দুঃখজনক হলো ব্যাপার হচ্ছিল আমরা সেটা কেন মানলাম না, এই প্রশ্নটা আসলে আমার কাছে নেই। কারণ আমরা সবাই, আমি 1.5 মাস ধরে বাসার মধ্যে বসে আছি, আমার এর মধ্যে একটা অনেক বড় একটা মিসআপ হয়ে গেছে। তারপরেও কিন্তু আমি শুধু, যেহেতু ব্যাপারটা শুধু আমার মধ্যে নয়, আমি ইফেক্টেড হলে আমার ফ্যামিলির সবাই ইফেক্টেড হবে, এরকম ব্যাপারটা আছে। সেটা মেনে কিন্তু আমি নিজেকে অনেক কষ্ট করে ঘরের মধ্যে রেখেছি, কোথাও যাইনি, একদম জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাইনি। কিন্তু যখন বারান্দায় যাই তখন কিন্তু দেখি নিচে কিন্তু বিন্দাস লোকজন ঘুরে বেড়াচ্ছে। প্রায় দেখি যে বেশ ইয়াং ছেলেরা নিচে আড্ডা মারছে, অনেকে দেখি সিগারেটও শেয়ার করে। মানে শুধুমাত্র আসলে আমার মনে হয় যে জীবিকার দোহাইটা আসলে বাইরে যাওয়ার জন্য কারণ নয়, মানছি না আসলে তারা। একদম আমরা আসলে মানছি না, আমরা মানতে চাইছি না, আমরা ধৈর্য ধারণ করছি না। আমি শুরুতে একটা কোথায় যেন লিখেছিলাম, বলেছিলাম যে আমরা যদি সবাই মিলে একসাথে থাকি
তাহলে আমরা বাংলাদেশের ইতিহাসটা অন্যভাবে লিখতে পারবো। আর যদি জি। আমরা না থাকি তাহলে বাংলাদেশের ইতিহাসটা তো আমাদের অন্যভাবে পড়তে হবে নেক্সট 5 ইয়ার্স পরে। তো আমার প্রশ্ন এটা, আসলে আমরা যতই গভর্নমেন্ট যতই নিয়ম করে দিক, আমরা যতই সচেতন করার চেষ্টা করি, মানুষ যদি সেটা না বোঝে, সেটা না মানে, ক্ষতিটা কিন্তু, আর করোনা ভাইরাসটা আমি যতদূর বুঝি ক্ষতিটা শুধু নিজের হয় না, ক্ষতিটা কিন্তু আশেপাশে সবাইকে নিয়ে হয়। তো এখনো সময় আছে, আমরা যদি স্যার বললেন যে এখন টিকে আছি, এরপর নামতে থাকবে, যদি আমরা সচেতন হই। দেখুন, আমাদের সবার জীবনে ঈদ খুব ইম্পর্টেন্ট। আমি এখনো ঈদটাই কিন্তু ছোটবেলার মতোই কিন্তু খুব এনজয় করি। ঈদটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি জয়েন্ট ফ্যামিলির ছেলে, আমাদের বাসায় 20-30 জন লোক সবাই মিলে একসাথে ঈদ করে। আপনি জানেন জয়েন্ট ফ্যামিলি ঈদটা কেমন হয়, আমাদের দেশের বাড়িতে যেটা হয়। আমি একটা দিনের জন্য হলেও কোনোদিন মিস করি না। আমি দেশের বাড়ি সবসময় ঈদ করতে, কিন্তু আমি এবার কিন্তু দেশের বাড়ি ঈদ করতে যাচ্ছি না। আমি আমার বাসায় ঢাকাতে বসে ঈদ করছি, কারণ আমরা এই সোশ্যালি আমরা ডিস্টেন্সটা মেনটেন করছি। আমার কাছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এবার ঈদটা অন্যরকম ভাবে এসছে, আমি সেভাবে পালন করার চেষ্টা করছি। আমার বাসার সামনে মসজিদ, সেখানে হয়তো নামাজ পড়তে যাবো। বাট এই জিনিসটা যদি আমরা সবাই না বুঝি, জোর করে তো আমরা বোঝাতে পারবো না। কিন্তু সেটা আমরা যদি আসলে সবাই এখন ব্যাপারটি বুঝি, না মানি, আমাদের হয়তো সামনে ঈদ পর্যন্ত আমাদের সুস্থভাবে বেঁচে থাকাই আসলে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। দ্যাট ইজ মাই পয়েন্ট। এইটা চলে গেছে, এইটাই আসছে হয়তো। আমরা, আপনি যেটা বলেছেন, আমাদের প্রোগ্রামের যেটা নাম তবুও ঈদ, হ্যাঁ তবুও ঈদ হয়তো অন্যভাবে কাটাবো আমরা ঈদের দিনটা, যদি এই ঈদটা আমরা ধৈর্য ধরি। কোরবানি ঈদ তো আরেকটা আছে, আর মাস পরে, সেইটা নিয়ে আমরা আবার সেলিব্রেট করবো। আশা করি সবার কথা সত্যি হবে, আমাদের এর মধ্যে ওষুধ আবিষ্কার হয়ে যাবে, ভ্যাকসিন যদি চলে আসে খুব ভালো, বাট আমরা তখন অ্যাডাপ্ট করে যাব। সামনে তো কোরবানি ঈদ আছে, এই ঈদটা আমরা একটু ঘরে ঘরে ধৈর্য ধরি না কেন? জীবনে অনেক ঈদ আসবে যদি আমরা সুস্থ থাকি। আমার কথা আসলে এটাই। জি, সুমন ভাই, আপনি আমাদের সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে অতিথিরা যারা আছেন প্রত্যেকে আমাদের সঙ্গে থাকেন। আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পরে এসে এই যে তবুও ঈদ এবং সামনে আরও অনেকগুলো ঈদ আছে, ঈদ পর্যন্ত বেঁচে থাকার জন্য আমাদের সংগ্রামটা কী হবে, লড়াইটা কী হবে, বা জীবন প্রণালী কী হবে, এবং কীভাবে আমরা আইনগুলো মানব, সেই প্রসঙ্গে কথা বলবো আপনাদের সঙ্গে। ছোট্ট বিরতি, ফিরে আসছে একটু পরে। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছি সংকটের মধ্যে, এই মৃত্যুর মিছিলের মধ্যে, তারপরও ঈদ এসেছে, আমাদের ঈদে কী করণীয় আছে, এবং ঈদের পরে একটি লম্বা জীবন আমাদেরকে যাপন করতে হবে যদি আমরা বেঁচে থাকি, সে সময় আমাদের করণীয় কী হতে পারে সে প্রসঙ্গে ইকায়াত স্যার আপনার কাছে একটু আসতে চাই আসলে বিরতির পরে। সেটি হচ্ছে, আমরা বিরতির মাঝখানেই আলোচনা করছিলাম যে আসলে আমাদের এই করোনা ভাইরাস সম্পর্কে কিছু মিসকনসেপশন ছিল আসলে গত কয়েকদিন ধরে এই প্রোপাগান্ডাগুলো চলেছে, এবং এখনও মানুষ বিশ্বাস করতে চায় না যে করোনা ভাইরাসে একটা ঝুঁকিপূর্ণ ভাইরাস। তারা হাটে মাঠে ঘাটে বাজারে যাচ্ছেন এবং তারা অনেকে মাস্কও ব্যবহার করছেন না। স্যার, এই যে ভুল ধারণাগুলো আছে, ভুল ধারণাগুলোকে আমাদেরকে আরো বড়তর সংকটের দিকে নিয়ে যাবে কিনা এই ঈদের মধ্যে আরো সামনে পরবর্তী সময়ে? ইকায়াত চৌধুরী। হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি বুঝতে উপলব্ধি করতে শিখি যে এটা সর্দি কাশি জ্বর নয়, এটা যদি করোনা বলেন, করোনা গোত্রের অনেকে আছে, সার্স আছে, মার্স আছে, ইবোলা আছে, কিন্তু এইগুলোর সঙ্গে আর যদি সর্দি কাশির জ্বরের সঙ্গে তুলনা করেন, তাহলে তো কোনো সর্দি কাশির জ্বরে 3.5 লক্ষ লোক মারা যায়নি এবং 55 লাখ লোক আক্রান্ত হয়নি। সুতরাং এইটা যে সিরিয়াস ডিজিজ, যার জন্য পুরো বিশ্বের অর্থনীতি ভেঙে পড়েছে, মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। 80 বছরের লোক মরে, 20 বছরের লোক মরে, ইনফ্যান্টদের হয় না বলতো, এখন ইনফ্যান্টদেরও পাওয়া যাচ্ছে। সুতরাং এইটা কিন্তু করোনা COVID-2, SARS-CoV-2 virus is a dangerous virus, highly contagious, and it can attack anybody. এবং তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না কে ভালো হবে কে ভালো হবে। স্যার, আমরা অনেক মুখপাত্রকে বলতে শুনেছি আসলে সামান্য জ্বর সর্দি কাশি, এদিকে মানুষকে আরো অনেক বেশি উৎসাহিত করেছে আইন না মানতে অনেক ক্ষেত্রে। এটা আমার মনে হয় ওনারা এটা মিস রিপোর্টিং করেছে, ওনাদেরও ধারণা ছিল না, কারণ 2 মাস মাথায় 1 মাসের মাথায় এইসব কথা বলেছেন অনেকেই বিজ্ঞ, কিন্তু তাদের ভাইরোলজিতে এক্সপার্টিস, ওয়ার্ল্ড কনটেক্সটে বিচার করা, সেটা হয়তো করেছেন, কিন্তু সাহস যোগানোর জন্য বলেছেন। সাহস যোগাতে বলতে যে যদি রং মেসেজ দেন, তাহলে তো মানুষ হালকা ভাবে দেখবে। আমি শুধু আমার এই বাঙালি ভাইদেরকে বা দেশবাসীকে বলবো, আপনারা এটাকে ধরে নেন, ইটস এ কিলার ডিজিজ, নোবডি নোজ হু উইল সারভাইভ এন্ড হু উইল সাকাম টু ইট। কে বেঁচে থাকবে আর কে মরে যাবে,
বাচ্চা আর বুড়ো নিয়ে কোনো কথা নাই। সম্ভবত বুড়োদের রিস্ক বেশি, সম্ভবত যাদের কোমরবিডিটি আছে, আবার ক্যান্সার, আদার হার্ট ডিজিজ আছে, তাদের মরার সম্ভাবনা বেশি। তার মানে এই নয় 40 বছরের যুবক বা 30 বছরের যুবক মরবে না। মরার লিস্টটা দেখেন, সেখানেও তাদেরও পার্সেন্টেজ আছে। সুতরাং এই ডিজিজটা সিরিয়াসলি নেন, এটাকে কাউন্টার করতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং এর আপনার মাধ্যমে। শেষ বাক্যটি জানতে চাই স্যার আমরা আসলে আপনার শেষ বাক্যটা। আমি শুধু শেষ বাক্যটা বলতে চাইবো, জি, হতাশ হওয়ার কিছু নেই, আশায় উদ্দীপ্ত হওয়ারও কিছু নেই। তবে আমরা ভয়ভীত হব না, কিন্তু রোগটা যে সিরিয়াস, এটা সিরিয়াসলি দেখবো। আর আমি আশার কথা বলি, আপনারা হয়তো দেখবেন চায়নার ভ্যাকসিন ট্রায়ালে পাস করে গেছে, এবং আমেরিকান ভ্যাকসিন মডার্না যেটা করেছে সেটা আরো ভালো। আর অক্সফোর্ড একটা ইজ ভেরি গুড, প্রমিজিং, তারা কয়েক হাজার লোককে এখন দিচ্ছে। অদূর ভবিষ্যতে আমরা ভ্যাকসিনও পাবো, আর ড্রাগ তো আছেই অলরেডি। ততদিন আমাদেরকে আসলে বেঁচে থাকতে হবে সামাজিক দূরত্ব এবং শারীরিক দূরত্ব মেনে। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইলিয়াস কাঞ্চন, আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা শুরু থেকেই একটা ব্যাপার দেখেছি, আসলে উদ্যোগ এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন সমন্বয়ের কথাটি আছে, এবং যে তথ্যগুলো আসলে আমরা জাতির সামনে উপস্থাপিত হচ্ছে, যে তথ্যগুলো নিয়ে বিশেষ অবিশেষে বাস্তবতা আছে, এবং যে কারণে শহরের বড় রাস্তায় হয়তো আইন মানার দৃশ্য আছে, শহরতলিতে নেই, গ্রামে আরও অনেকখানি নেই, এবং এই সংকটটিকে আরও অনেক বেশি সংকটের মধ্যে ফেলেছে এই নিয়ম না মানার সংস্কৃতি। আপনার আসলে কি বলার আছে এখানে, ইলিয়াস কাঞ্চন? জি, ইলিয়াস কাঞ্চন, আপনাকে। জি জি, আমি এর পরেও কিন্তু বলবো যে বাঙালিরা, এই যে কথাটি স্যার বললেন যে আমরা অনেকে নিয়ম মানি না, কিন্তু দেখেন আমাদের কিন্তু গণপরিবহনের যে বাসের মালিক এবং চালকরা যারা, তারা কিন্তু নিয়মটা মেনেছে, কিন্তু তাদের নিয়মটা মেনে কিন্তু আমাদের কিন্তু লাভ হচ্ছে না। আমরা কেউ নিয়ম মানছি, কিন্তু আমরা নিয়ম মেনে আমরা উপকৃত হতে পারছি না, কারণ কেউ মানছে, কেউ মানছে না। এবং এই পরিস্থিতিতে আজকে মনে করেন যে 2 মাস হতে চললো আমাদের ছুটি চলতেছে। আমাদের এই 2 মাসের প্রয়োজন ছিল না, কিন্তু এই ছুটির কিন্তু 2 মাসের প্রয়োজন ছিল না। আমরা যদি প্রথম দিকে জিনিসটাকে, আমি আবারও বলতে চাই যে আমি প্রথম দিকে যদি আমরা এটাকে সেইভাবে ব্যবস্থাপনা করতে পারতাম, এবং সেইভাবে যদি আমরা মানুষগুলোকে ডিটাচ রাখতে পারতাম, যে অঞ্চলগুলোতে বেশি ছড়িয়েছে সেই জায়গাগুলোকে যদি আমরা সেইভাবে ট্রিটমেন্ট করতে পারতাম, তাহলে কিন্তু এই 2 মাস আমাদের কিন্তু লকডাউনের ছুটিতে থাকতে হতো না। এখন এই ঈদের পরিস্থিতিতে আমি একটু আগেও বলছি, আমি ভয় পাচ্ছি, কিন্তু যে এখন যে পরিস্থিতিটা শুরু হয়েছে সেইটা আসলে এই রেজাল্টটা আমরা যেটা পাবো, সামনে যেটা পাবো, আল্লাহ না করো কি হতে যাচ্ছে আমি জানি না, কারণ এটার পরিস্থিতি কি দাঁড়াচ্ছে আমি ঠিক জানি না। আরেকটা জিনিস যেটা হলো যে স্যার যেটি বললেন যে এরকম ভাবে আমরা করতে পারবো না, যেহেতু আমাদের দেশটা ছোট, লোক বেশি, তাহলে আপনি সুইডেনের মতো করতেন। সুইডেনে কিন্তু এই ধরনের কোনো কিছু করে নাই, কিন্তু তারা কিন্তু সামাজিক ডিস্টেন্স বলেন, এমন বলেন, তারা কোনো কিছুই করে না। তারা কিন্তু জীবনটাকে স্বাভাবিকভাবে কিন্তু তারা কিন্তু পরিচালনা করতে। আপনি না পারবেন, তাহলে আপনি ছেড়ে দেওয়া উচিত। আপনি কিছু করছেন না, যেটা আপনার কাছে চাচ্ছে সে তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি এটা খুলে দিচ্ছেন, ওইটা খুলে দিচ্ছেন, তাহলে আপনি খুলে দিচ্ছেন, অথচ আমাকে ঘরে বসায় রাখছেন। আমি এই যে 2 মাস ধরে আমি ঘরে বসে আছি, কেন আমি ঘরে? আমাকে যদি ঘরে বসে থাকতে, তাহলে অন্যকে ঘরে বসে থাকতে হবে। এই সিস্টেমটা সবাইকে আসলে মানতে বাধ্য করা বা সবার জন্য একই আইন প্রযোজ্য করা। আরেকটা জিনিস যেটা হলো যে আপনারা যেটা বলেন যে এই দুঃসময়ের মধ্যে এই যে পরিবহন সেক্টরের যে অবস্থা, কাঞ্চন ভাই, আমাদের সময় কম, আপনি যদি 30 সেকেন্ডে বলে একটু শেষ করেন। নেতারা কিন্তু এসে দাঁড়ালো না, এইটি কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তারা অনেক কষ্ট করছে, কিন্তু আর আমার নিজের থেকে আমি যতটুকু সাধ্য আমি চেষ্টা করছি তাদের পাশে থাকার জন্য। কেন তারা দাঁড়ালো না, যারা প্রতিদিন যেখানে হাজার হাজার চাঁদা উঠালো, তাদের পাশে থাকলো না, কেন থাকলো না? সেটি বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের সামনে। কারণ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। হাবিবুল হাসান সুমন, আপনার কাছে একটু আসতে চাই। সুমন ভাই, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সেটি হচ্ছে যে আমরা জানি যে সব তর্ক বিতর্কের বাইরে এসেও কিন্তু আমাদের জীবনটাকে বাঁচাতে হবে, এবং জীবন বাঁচানোর দায়িত্ব আপনার বা আমার, জীবন বাঁচানোর দায়িত্ব কিন্তু আমার এবং আপনার হাতেই। রাষ্ট্র বা নিয়ম বা শৃঙ্খলা বা ডাক্তার, তারা কিন্তু আমাদেরকে হয়তোবা পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত দেবেন, শুশ্রূষা দেবেন, কিন্তু আপনি যদি সচেতন না হতে পারি, তাহলে তো জীবন বাঁচানো যাবে না। এবং জীবনের সঙ্গে জীবিকা, এই দুটির দ্বন্দ্ব কাজ করছে সমাজের মধ্যে। এক শ্রেণী বলার চেষ্টা করছে জীবিকা এবং জীবনকে মিলিয়ে সামনে এগোতে হবে, আর শ্রেণী বলার চেষ্টা করছেন জীবন অথবা জীবিকার মধ্যে কোনো একটা বেছে নিতে হবে। আমাদের আসলে কি করণীয় সামনের দিনগুলোতে? আপনার কি মনে হয় আসলে কি করা উচিত আমাদের এই মুহূর্তে?
এক্স্যাক্টলি আমি প্রথমে বলেছিলাম যে জীবনটা সবার আগে, জীবিকা তো খুব ইম্পর্টেন্ট, দুটো একসাথে চলে, বাট জীবনটা না থাকলে আসলে তখন জীবিকার কিছু হয় না। আমার মনে হয় সামনে যেটা হচ্ছে, স্যার বারবার বলেছেন যে দুটো ভ্যাকসিনের কথা শুনলাম, খুব ভালো লাগলো শুনে। আজকে ঈদের আগের দিন মানে ঈদের সবচেয়ে ভালো খবর পেলাম। আশা করছি যে অন্য ভ্যাকসিন আবিষ্কার করতে যত সময় লাগবে এটা অত সময় লাগবে না। ইন বিটুইন এই সময়টা যদি আমাদের জীবিকার প্রয়োজনে যেতে হয়, অনেকেই কিন্তু যেতে হচ্ছে, এমন না যে অনেকেই অনেক কাজে যেতে হচ্ছে, বাট এই কাজে যখন আমরা যাব তখন যেন আমরা সবকিছু মেনটেন করে চলি, যখন ঘরে ফিরি সবকিছু মেনটেন করি। এবং এই যে পিরিয়ডটা নেক্সট 2-3 মান্থস, এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। সাবধান হই, একটু ধৈর্য ধরি এবং চেষ্টা করি যেন কোনোভাবে নিজে এফেক্টেড না হই, আমার মধ্যে অন্য কেউ যেন এফেক্টেড না হয়। এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট হবে, বিকজ আমাদের হয়তো এরপরে আমাদের কাজে বের হতে হবে, এবং অনেকে বের হতে হচ্ছে, বাট যদি বের হতে হয়, যেটা অনেকের কথা হচ্ছেন, আমরা যেন সাবধানতা অবলম্বন করি, যেটা আমাদেরকে বলা হয়েছে সেই জিনিসগুলি যেন মেনটেন করি। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নেক্সট 2-3 মান্থস যদি আমরা এটা মেনটেন করি, আশা করছি যে আমরা ইনশাআল্লাহ ভালো থাকবো। সুমন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। রাশেদা কে চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই, আমাদের সময় আসলে খুব একটা বেশি নেই, আপনি 2 মিনিটে বলে শেষ করতে পারলে আমাদের জন্য ভালো হবে। সেটা হচ্ছে এই সমাজের মধ্যে যে ব্যবধানটি তৈরি হয়েছে, এই সংকট ব্যবধানটাকে আরও অনেক বেশি আমাদের সামনে নিয়ে এসেছে। আসলে এই সময় যারা বিত্তবান আছেন তাদের দায়িত্ব কি হতে পারে এবং জনপ্রতিনিধির দায়িত্ব কি হতে পারে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আমরা তো সব সময় রাষ্ট্রের মুখ চেয়ে বসে থাকি যে সবই করবে সরকার, সবই করবে ইত্যাদি। এই জায়গাটাতে আমি মনে করি এত বড় মহামারীর জায়গায় প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। আমি মনে করি এখন এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে কিন্তু অক্সিজেন সিলিন্ডারের অভাব আছে। আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ আছেন, আমি ডাক্তারদের কাছ থেকে এই খবর পাচ্ছি, তারা কিন্তু এগুলো ফ্রি সরবরাহ করতে পারেন, শুধুমাত্র সরকারের মুখ চেয়ে না। অক্সিজেন সিলিন্ডারের সাপ্লাইও আছে যথেষ্ট, তারা তাদের সামাজিক দায়িত্বের অংশ থেকে করে আসতে পারেন। আর আমি যে কথাটা বলে শেষ করতে চাই সেটি হলো, আমাদের অনেক ক্ষেত্রেই যে আমরা যে তথ্যগুলো দিচ্ছি সেগুলা সঠিকভাবে দেয়া হচ্ছে কিনা, স্যার শুরুতেই বলেছেন কিছুটা মিথের মতো হয়ে গেছে, এটা তো ফ্লুর মতো। এই মেসেজগুলো যেন আমরা ঠিক মতো দেই সচেতনতার জায়গা থেকে, যে নিজে যদি ঠিক থাকি নিজের পরিবারও ঠিক থাকবে, পরিবার ঠিক থাকলে সমাজও ঠিক থাকবে। আমরা কিন্তু অনেক বড় বড় অর্জন আছে আমাদের। আমাদের সময় একদমই শেষ, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেক অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। একদমই শেষ কথা বলতে চাই, কালকে যদিও ঈদ, তারপরে এই সংকটের মধ্যে নতুন একটি বাস্তবতা নিয়ে আমাদের সামনে এসেছে। বেঁচে থাকলে জীবনে আরও অনেক উৎসব করতে পারবো আমরা, বেঁচে থাকা আসলে সবচেয়ে বড় উৎসব, বড় ঈদ। এটি মাথায় রেখে সবাই সামাজিক দূরত্ব এবং শারীরিক দূরত্ব বজায় রাখবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।